বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি গতকালকে সারা দেশে যে কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তার মধ্যে দুইটা বিষয় উল্লেখযোগ্য। একটা হলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আর একটা হলো মব ভায়োলেন্স। আপনারা জানবেন, গত কিছুদিন যাবৎ ৭১ মঞ্চ নামক একটি সংগঠনের ব্যানারে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে এই ধরনের একটা অনুষ্ঠান করবে। তখন থেকে তাদেরকে বাধা দেওয়া হয়নি। গতকালকে যখন অনুষ্ঠান শুরু হলো তখন সেখানে যারা উপস্থিত হয়েছিল তাদের মধ্যে অন্যতম আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না সহ প্রায় 16 জন উপস্থিত হয়েছে। তার মধ্যে হঠাৎ করে জুলাই যোদ্ধা নামে কোনো পত্রিকা লিখেছে জুলাই যোদ্ধা, কোথাও দেখা যায় ছাত্র জনতা গিয়ে ওই আমন্ত্রিত অতিথিদের উপরে চড়া হলো, অশ্লীল বাক্য, গালাগালি এবং একজন মুক্তিযোদ্ধার কলার এবং গলা সহ একসাথে চেপে ধরেছে এবং পরবর্তী ভিডিওতে দেখা গেছে ওই মুক্তিযোদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ এই ঘটনা চলার অনেক পরে পুলিশ গিয়ে প্রথম যারা উপস্থিত ছিল আব্দুল লতিফ সিদ্দিকী, কার্জন সাহেব এবং অন্যান্য যারা ছিল সবাইকে পুলিশি হেফাজতে নিল। কিন্তু রাতে শুনলাম ওনাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তো এখন যারা হামলা করলো তাদেরকে প্রশাসন কিছুই বলল না। যারা সেখানে অতিথি হয়ে গেল, যারা হামলার শিকার হলো তাদেরকে পুলিশ আটক করলো, গ্রেপ্তার দেখালো এবং একটি মামলা দিল। তার আগ পর্যন্ত যাদেরকে ওইখানে আটক করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা ছিল না। যদি মামলা থাকতো তাহলে পুলিশ অনেক আগেই তাদেরকে গ্রেপ্তার করত। মানুষ এখন এটা নিয়ে যথেষ্ট সমালোচনা করতেছে। সেখানে কি মবের জয় হলো নাকি রাষ্ট্রের পরাজয় হলো? একই দিনে দিনাজপুরে একটি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ, কোনো গণমাধ্যমে আসতেছে একটি রিসোর্টে অনৈতিক কার্যক্রম হয়, সেই জন্য তৌহিদ জনতা নামে সেখানে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। আবার কখনো কোনো নিউজে পাওয়া যায় ওইখানে মাজার ছিল, মাজার আগুন দেওয়া হয়েছে, পাশে মসজিদ ছিল, মসজিদে আগুন লেগেছে। পুলিশ কোনোভাবেই হামলাকারীদেরকে নিবৃত্ত করতে পারেনি, নিয়ন্ত্রণ আনতে পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে অনেক কষ্টে পরিস্থিতি সামাল দিয়েছে। গাজীপুরে গতকালকে আরেকটি নিউজ, সেটা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলায় একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের উপরে বারবার আক্রমণ করা হয় এই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং সর্বশেষ পঞ্চমবারের মতো পুলিশের উপর হামলা করে ওই আসামিকে দুর্বৃত্তকারীরা ছিনিয়ে নিতে সক্ষম হয়। এই হইল দেশের আইন শৃঙ্খলার অবস্থা। সরকার শুরু থেকে কেন যেন মনে হচ্ছে এই মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। আজকে যে মব ভায়োলেন্স যেই পর্যায়ে পড়ছে, একসময় যে সরকার তাদের কাছে নিরাপদ থাকবে অথবা সরকারের কোনো কর্তা ব্যক্তি তাদের কাছে নিরাপদ থাকবে এমনটি ভাবার সুযোগ নেই। প্রথম শুরু হয়েছে জাতীয় পার্টির
কাকরাইল অফিস, যেটা কেন্দ্রীয় অফিস, সেই অফিসে আগুন দেওয়া হলো, বলা হলো ছাত্র জনতা। জাতীয় পার্টির 2টা ইফতার মাহফিলে হামলা করা হলো, বলা হলো ছাত্র জনতা হামলা করেছে। জাতীয় পার্টির খুলনা অফিসে আগুন দেওয়া হলো, ছাত্র জনতা। জাতীয় পার্টির বরিশাল অফিসে ভাঙচুর করা হলো, বলা হলো ছাত্র জনতা। জাতীয় পার্টির বগুড়া অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, ছাত্র জনতা। এখন এই ছাত্র জনতার নামে এই যে একের পর এক ধ্বংসলীলা মব ভায়োলেন্স হচ্ছে, সেটা বাড়তে বাড়তে আজকে পুলিশ তাদের কাছে নিরাপদ না, দেশের গণ্যমান্য ব্যক্তিরা নিরাপদ না। একজন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, আমি দীর্ঘদিন যাবৎ ওনাকে ফলো করি। আমি দেখেছি বিগত সরকারের সময় উনি সরকারের খারাপ কাজের কঠোর সমালোচনা করেছেন, নিন্দা করেছেন, এবং জুলাই আন্দোলনের পক্ষে উনি ওনার মতামত সবসময় তুলে ধরেছেন। আজকে সেই মঞ্জুরুল আলম পান্নাকেও সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হলো, কিন্তু গতকালকে যারা ওনাদের হামলা করলো তাদের কাউরেই এই পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন প্রশ্ন হলো, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কি আদৌ একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে? আজকে যারা নিজেদেরকে কখনো ছাত্র জনতা, কখনো তৌহিদি জনতা, কখনো জুলাই যোদ্ধা, যদি তাদের স্বার্থের বাইরে যায়, তাদের কথার বাইরে যায়, তাহলে দেখা গেছে তাদের অপছন্দের কোনো ব্যক্তি হয়, অপছন্দের কোনো গোষ্ঠী নির্বাচনে থাকে, তাহলে তারা ব্যক্তি এভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করবে এবং নিউজ হবে ছাত্র জনতা, তৌহিদি জনতা, জুলাই যোদ্ধা। যদি এভাবে হইতে থাকে তাহলে কি নির্বাচনটা করা সম্ভব হবে? আজকে ইসি সচিব একটি কথা বলেছেন, এবারের নির্বাচনটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। যদি নির্বাচন কমিশন থেকে বলা হয় নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে, তাহলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ জীবনের নিরাপত্তা বিঘ্ন করে কি নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে, অথবা ভোটাররা কেন্দ্রে যাবে? আমার তো মনে হয় না। নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচনের পরিবেশ ঠিক রাখা, আইন ঠিক রাখা, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা। কিন্তু আমরা কি দেখছি, দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে সেনাবাহিনী যদি মাঠে না থাকে তাহলে পরিস্থিতি কীরকম হবে? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকের ঘটনায় এই পর্যন্ত আমি ওনার কোনো বিবৃতি দেখি না। যদি এভাবে চলতে থাকে তাহলে তো মানুষ বলতে শুরু করবে বিগত সময়ে ভালো ছিলাম। অলরেডি মানুষ বলা শুরু করেছে। যদি সরকার, আমরা বারবার বলেছি, আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, আমি আমার ফেসবুক বিভিন্ন জায়গায় আমার মতামত ব্যক্ত করেছি, আমরা বারবার বলতে চাইছি এই সরকারটা ব্যর্থ হওয়ার সুযোগ নাই। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে বিগত সরকার দানব রূপে ফিরে আসবে। এর আগে তবুও তাদের হয়তো কিছু রাগডাক ছিল, যদি ভবিষ্যতে ফিরে আসে তাহলে সেই রাগডাক থাকবে না, এবং সেখান থেকে আমি, আপনি বা আমরা কেউ নিরাপদ থাকব না। সরকার বাহাদুর আমার মনে হয় কোনো পক্ষপাতিত্ব না করে, যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, মানুষ যাতে আতঙ্কিত হতে না হয়, সে ধরনের একটা পরিবেশ সৃষ্টি করবেন। আর না হয় আপনাদের কোনো অর্জনেই সফলতার মুখ দেখবে না, আপনাদের কোনো কর্মযজ্ঞই সফলতার মুখ দেখবে না। এবং একদিন আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়িত্ব এই সরকারকেই নিতে হবে, কারণ এই সরকারকেই নিতে হবে। সরকারের দায়িত্ব অনেক বেশি। সরকারের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে জনগণ কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। শেখ হাসিনার অতীত শাসনের কারণেই, ওনার অহমিকার কারণেই এবং ওনার আমিত্বের কারণেই
ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটে নাই। এই সরকারকে আমি অনুরোধ করব, আপনারা এখনও সময় আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, প্রশাসনকে স্টেবল করুন, পুলিশকে পর্যাপ্ত সহযোগিতা করুন এবং পুলিশকে পুলিশের মতো নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিন। আর না হয় যেভাবে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে, এই অবস্থা থেকে আপনারাও নিরাপদ থাকবেন না। আমি আশা করি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের এই বিষয়ে মতামত থাকতে পারে, আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবার শুভকামনার জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।